মানুষের জীবনযাত্রায় সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা। আবার যখন আপনার হাতে টাকা আসবে তখন কিন্তু বলা হয়েছে প্রথমে খাবার কিনো তারপর ফুল কিনো। আবার একই সাথে সংস্কৃতি যেটা আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, যেটা একদম হয় না যে মুড়ি মাখানো সেই গুড়ের মতো, যেটা আসলে সব কিছু মিলে আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, সেটা হচ্ছে সংস্কৃতি। তো একটা থেকে একটাকে কিন্তু আপনি কখনোই বাদ দিতে পারবেন না। আমাদের জীবনটা আসলে একদমই সেরকম। শুধুমাত্র বেঁচে থাকা, বেঁচে থেকে মরে যাওয়া, সেটা যে কোনো প্রাণী আসলে যায়। মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে যেটা আমাদেরকে অন্য প্রাণী থেকে আলাদা করে সেটা হচ্ছে আমাদের এই যে সৌজন্যতা বোধ, আমাদের যে মনুষ্যত্ব এবং আমাদের যে শিল্পী সত্তা, আমি বলবো সেটা। আমার সাথে দুজন অতিথি আছে বলেছি এবং তাদের পরিচয় জানবো, তবে তার আগে আমি জয়ী সবাইকে ওয়েলকাম করছি গার্লস পাওয়ারে, পাওয়ার বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। এবং আজকে আমরা গল্প করার আগে আপনাকেও জানিয়ে দিই, আপনি কিন্তু আমাদের সাথে আছেন, আমাদের সাথে ফেসবুকে জয়েন করুন এবং সেখানে কিন্তু আপনি কুইজ খেলে জিতে নিতে পারবেন চমৎকার সব গিফট পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। এবং সেই সাথে আপনি চাইলে আমাদের এখানেও পার্টিসিপেট করতে পারেন। তো আর কথা না বলে চলুন কে কে আছে আমাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। তো পরিচিত মুখ দেখতে পাচ্ছেন, রথের দিকে দিয়ে শুরু করি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি আরো অনেক কিছু করেন আমি জানি, তো ছোট করে যদি নিজের পরিচয়টা একটুখানি নিজে যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি রত্না দাস, আমি নজরুলের গানের মানুষ, পাশাপাশি আমি শিক্ষক গবেষক। আচ্ছা, শিক্ষক গবেষক এবং আমরা শিল্পী হিসেবে তো ওনাকে সবাই চিনি। তো আজকে কিন্তু অবশ্যই একটু গান শুনবো। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। আর বিনতি, যাকে আমি অনেক দিন থেকে চিনি, বিনতি একটু নিজের পরিচয়টা যদি বলতে। আমি রেবেকা সুলতানা বিনতি। আমি বেসিক্যালি কাজ করি প্রমোশন, মার্কেটিং, প্রমোশনাল অ্যাক্টিভিটিস নিয়ে। আমরা টিভি কমার্শিয়াল বানাই। আমি একজন এক্সিকিউটিভ প্রডিউসার। আমি ছোটোখাটোভাবে ডিরেকশনও দিই। আমার ফার্স্ট ফিচার ফিল্মের প্রিপারেশন নেওয়া হচ্ছে। সেটার গল্প আমরা দুজন মিলে লিখেছি। একজন বিখ্যাত মানুষের সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি, প্লাস ডিরেকশন আমি এবং আমার হাজব্যান্ড দিব। আর আমি প্রডিউসার হিসেবে কাজ করছি। আর তাছাড়াও আমার আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা আসলে সার্ভিস এজেন্সি। আমরা অল কাইন্ড অফ মার্কেটিং সলিউশনস ফর কর্পোরেটস অ্যান্ড গভর্নমেন্ট অফিসিয়ালস আমরা এগুলো প্রোভাইড করি। আচ্ছা, অনেক কিছু করছে আসলে বিদ্যা, কিন্তু আমি জানি না, আমার সামহাও এই ডিরেক্টর পরিচয়টা আমার খুব ভালো লাগে। মানে কারণ এই ফিল্ডে মেয়েদের সংখ্যা এত কম, তাই না বলুন? খুব খুব ভালো হয় মেয়েরা যত বেশি এই সেক্টরটাতে আসবে আসলে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে আমি টাইপ বা দিদি টাইপ আমরা যারা আছি আমাদের জন্য খুব আরাম হয় যদি কখন কোনো একটা মেয়ে ডিরেক্টর কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেয়েরা এত গুছিয়ে কাজ করে যে মেয়েদের সঙ্গে কাজ করতে অনেক কমফোর্ট, এবং মেয়েরা প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি, অবশ্যই টিম খুব প্রেরেশান হয় কারণ মেয়েরা প্রত্যেকটা জিনিস গুছিয়ে কাজ করে, সো অনেক কিছু স্কেপ করতে পারে না। আর আমি আমার পরিচয়ের আরেকটা জিনিস আমি খুব প্রাউডলি বলতে চাই যে আমি একজন আরবান ফার্মার। আমি গার্ডেনিং করি। তো সেই গার্ডেনিং শুধু মানুষের মানে চোখের সৌন্দর্যের জন্য না, আমি আমার বাসার বাজার আমি 4-5 দিন না করে চালিয়ে দিতে পারি। মানে সেই পরিমাণে মাঝখানে ইন্টারাপ্ট করি যে বিনতির সেই ছাদ বাগানের সবজি কিন্তু আমি খেয়েছি। হ্যাঁ, এবং সেই ছাদে বসেই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ মনে আছে আমাদের আড্ডাগুলো, অনেকদিন হচ্ছে না আড্ডা। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই আমার সবচেয়ে বড় পরিচয়, আমার কাছে এটা ভালো লাগে যে আমি আমার নিজের খাদ্যটাকে নিজের হাতে তৈরি করি। সে যতটুকুই হোক, ভেজিটেবলস আমার ছাদে যে পরিমাণ আছে সেটা 3 জনের সংসারে আসলে 4-5 দিন ভালো মতো চলে যায়। তো এইটা আমার কাছে মনে হয় যেটা অনেক বড় পরিচয় আমার কাছে, যে আমি একজন ফার্মার, আরবান ফার্মার। আচ্ছা, সেখানে যদি হচ্ছে গরু ছাগল চাষ করা যেত, আমার ধারণা বৃদ্ধি সেটাও করতো, সেটা হচ্ছে প্রোটিনটা সেখানে করা যাচ্ছে না সামহাও। আচ্ছা, তো দুজনের কাছে আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে এই মানে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপর তো নিয়ম করে ফাল্গুন আসে, নিয়ম করে বসন্ত আসে, ভালোবাসা দিবস আসে, কিংবা ঈদ পার্বণ সবই আসে, কিন্তু তারপরেও আমাদের জীবনের মানে যে সংগ্রাম চলছে, এখনকার বাচ্চা ছেলেমেয়েরা তারা অনেক কিছু করছে, কিন্তু একটা নারী হিসেবে আপনারা যে পজিশনে আছেন, কারণ একটা সিঙ্গার হিসেবে প্রচুর মানুষকে ইনফ্লুয়েন্স করা যায়, তো সেই জায়গাটাতে নিজের অবস্থানটা কোথায় দেখতে পান আসলে? আসলে সবসময় যদি আমরা পজিটিভলি ভাবি তাহলে বোধহয় অনেক কিছুকেই সলভ করা যায়। আর যদি সারাক্ষণ একটা থাকে মাথার মধ্যে, একটা স্ট্রেস মানে কাজ করে যে এখানে প্রবলেম ওখানে প্রবলেম, এটুকু বাদ দিয়ে যদি আমি ঠিক একটি কথাই বলবো যে অলওয়েজ থিঙ্ক পজিটিভ। এটাই আমার হচ্ছে মূল মন্ত্র। আমি এটাই বলবো সব কাজের জন্য। আপনি যদি নেগেটিভ কিছু ভাবেন সেই কাজটি কিন্তু পরিপূর্ণ হবে না। এটি আমার শেষ বলা, আসলে প্রথম এবং শেষ বলা। আচ্ছা, ওকে। দিদি?
আমি বিশ্বাস করি বলার চেয়ে কাজ করা। মানে আমি যে কাজটা করছি সেই কাজটা দিয়ে অন্যকে আমি যদি মোটিভেট করতে পারি, আমার কাজ দেখে যদি কেউ ভালো কাজের জন্য মোটিভেটেড হয়, সেটা আমাকে সবচেয়ে বড় আনন্দ দেয়। তো আমি বিশ্বাস করি, আমি যেমন আমার ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি নেগেটিভ জিনিস খুব কম শেয়ার করি, খুব কম বলি। আমি আমার লাইফের সুন্দর সুন্দর জিনিসগুলো, হ্যাপেনিং জিনিসগুলো বা আরো কত সুন্দর হওয়া যায় সেই ব্যাপারগুলোকে আমি প্রমোট করি। তো যেটা হয় যে আমি যখন সকালবেলা উঠে এক ঝুড়ি টমেটো তুলে যখন ছবি পোস্ট করি, ওইটা দেখে অনেকেই আসলে ইনফ্লুয়েন্স হয়। এবং আমি দেখেছি যে আমার অনুপ্রেরণাতে 100-র বেশি মানুষ ছাদ বাগান করেছে, বারান্দা বাগান করেছে। ইভেন আমি এমনও পেয়েছি যে তার বারান্দার ছোট্ট একটা কর্নারে 2টো টমেটো গাছ লাগিয়ে সেখান থেকে সে 4টা টমেটো তুলেছে। আমার কাছে হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় কি, আমরা খুব বেশি মানুষকে বলে বোঝাতে চেষ্টা করি, কিন্তু আমরা যদি সেই কাজটা নিজে করে অন্যকে ইন্সপায়ার করি, সেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। তো আমার কাছে কথা হচ্ছে, আমি সবসময় সুন্দর চিন্তা করতে পছন্দ করি এবং সুন্দর থাকতে পছন্দ করি। সেই সৌন্দর্যটা চেহারার সৌন্দর্য না, মানসিকভাবে প্রফুল্ল থাকা, সুন্দর থাকা। তুমি যেন আমার পাশে বসে তোমার মন ভালো হয়ে যায়। আমি যেদিনকে এই কাজটা করতে পারবো না, সেদিনকে আমার মনে হবে যে না, আমি কিছু করতে পারছি না। আমি একটু মানে যোগ করতে চাই, সেটা হলো এই যে উনি বললেন, আপু যে বললেন যে 4টা টমেটো বা 2টো টমেটো, এটা কিন্তু বড় কথা নয়। কিন্তু আমি যে নির্মাণ করলাম, আমি যে বাগানে 2টো টমেটো বা 2টো ফুল যে আমি ফোটাতে পেরেছি, যে ফুল ফুটিয়েই আমি চলে যাই, সৃষ্টির যে সে কি আনন্দ। আমি যেটি আপু বললেন যে আমি কখনো নেগেটিভ ইগুলো পোস্টগুলো আমি করি না, আমি তো একেবারেই যেতে চাই না নেগেটিভের মধ্যে। আমি আগেই বলেছি যে সৃষ্টির একটা সাংঘাতিক আনন্দ এবং আমাদের জীবনটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনি যে এই যে আপনি মানে মানে বেঁচে আছেন, এটাকে কম মহার্ঘ কিছু, বেঁচে থাকাটাই ভীষণ সুন্দর। অতএব আপনি যদি সুস্থ শরীরে সুস্থ মননে যদি আপনি বাঁচেন, আপনি যদি নির্মাণ করতে যান, আর কি লাগে জীবনে? আর তো কিছু লাগে না। আমার যেমন আমার ফেসবুকের পোস্টগুলোর একটা কমন ট্যাগলাইন আছে, জীবন সুন্দর। এটা আমি আমার সব পোস্টে মোটামুটি আমি নিচেই লিখে দিই যে জীবন সুন্দর। কারণ আমি তো শুরুতেই লিখি, হ্যাঁ, মানে জীবন সুন্দর। কারণ হচ্ছে যে আমি যদি আমাকে নিজেকে বিশ্বাস না করাতে পারি যে জীবন সুন্দর, মানে ওটা তো আকর্ষণটা তৈরি করে না। তো আমি যেই গল্পটা বলছি, আমি যে জিনিসটা লিখছি, সেটা আসলে সুন্দর জীবনের প্রতিফলন, সেটাই আমি। ঠিক। আচ্ছা, আরেকটা বিষয় যেমন সেটা আমি অবশ্য তুলতেই চাই, যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ আসলো, আমাদের সবকিছু এখন দেখানোর যুগ। আমরা কি কাপড় পরছি, কোথায় যাচ্ছি, কিভাবে সাজছি, মানে কে আমার বন্ধু, সবকিছু দেখাতে হয়, কোথায় খাচ্ছি ডেফিনেটলি। তো সেখানে আসলে সচেতন হওয়ার একটা বিশাল জায়গা রয়েছে, কারণ আমাকে যেহেতু 10 জন 100 জন 1000 লোকজন দেখছে, তো সেখান থেকে কিন্তু লোকজন ইনফ্লুয়েন্সড হয়, নেগেটিভ এবং পজিটিভ বোথ। তো সেই জায়গা থেকে যেহেতু আপনারা সাধারণ জনগণের কাতারে কিন্তু দুজনে কেউ পড়েন না, আপনি তো ডেফিনেটলি না। তো সেই জায়গা থেকে মানে কি দায়বদ্ধতা ফিল করে পোস্ট করেন বা কোন মানসিকতা থেকে? এটা আমার মনে হয় আপনি যে কথাটি বললেন, শো অফ, মানে শব্দটাকে যদি আমি বাদ দিই, শো অফ শব্দটা আমি এখানে একেবারেই আনতে চাইছি না, বাট আমি মানুষকে জাগাতে চাইছি। এই যে জাগানো, এই জাগানোর জন্য যে আপনার যে মানে পজিটিভ যে পোস্টগুলি, সেগুলো কি করে অন্যকে ইন্সপায়ার করতে পারে, এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, আপনি এক টেবিল মানে ভর্তি আপনি খাবার আপনি পোস্ট করে দিলেন, আপনি কিছু মানে ভাবলেন? বা আপনি এক গাদা আপনি মেকআপ নিয়ে একটা অনেক দামি শাড়ি পরে একটা পোস্ট আপনি দিয়ে দিলেন, কিছু কি ভাবলেন? তো আমার কথা হচ্ছে যে আপনি কি করছেন, অ্যাকচুয়ালি আপনি কি কাজটি করছেন, আপনি ভালোবেসে করছেন, আপনি আরও 5 জনের জন্য করছেন, তাদের কাছে আপনি দৃষ্টান্ত হয়ে যান। এটা বলবো আমি, যে শো অফটা যাক, চলে যাক আমাদের মধ্য থেকে, একেবারেই শো অফটা থাকবে না, কিন্তু আমরা মানুষকে জাগাবো। আমরা কি করে জাগাবো? আমরা সুন্দর দিয়ে জাগাবো, আমরা ভালোবাসা দিয়ে জাগাবো। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরোই উল্টো, কারণ বাস্তবতা হচ্ছে যে কন্টেন্ট যত বেশি ডাবল মিনিং এ আছে, সেটা তত বেশি পপুলার, সেটা তত বেশি লোকজন দেখছে। আমি আরেকটু ইন্টারাপ্ট করি আপনাকে। বাস্তব একেবারে আপনি বাস্তবকে বাদ দিতে পারবেন না, কারণ আমি কখনোই এর বাইরে আমি যাই না, বাট আমার কিন্তু ফ্যান ফলোয়ার একেবারে কম নেই, অনেক। কিন্তু আমি কিন্তু আমার ইথিক্যাল জায়গা থেকে আমি এক ফুটও নড়ি না। তাহলে আমার মনে হয় যে আমরা যতই ফাঁকটামি দুষ্টামি যাই করি না কেন, দিন শেষে শিল্পর কাছে যখন আমি আশ্রয় নিতে চাই, তখন কিন্তু পিওর যে শিল্পটা, একদম শুদ্ধ যে শিল্প, তার কাছে ফেরত আসতেই হয়। তা না হলে তো আপনি পূর্ণাঙ্গ হবেন না, আপনাকে তো পূর্ণাঙ্গ হতে হবে, তাই না? আমার কাছে একটা জিনিস মনে হয় যে এখন যে জিনিসটা হয় যে আমরা খুব বেশি যা দেখছি শেয়ার করে ফেলছি। হ্যাঁ, যে কোনো, কারণ আশেপাশে অনেক কিছু ঘটছে। আমরা সচেতনভাবে যেটা করতে পারি যে আমি ফ্যাক্ট এন্ড ফিগার না বুঝে কোনো কিছু শেয়ার করি না। হ্যাঁ, আর
যে জিনিসগুলো শেয়ার করলে মানুষ পেনিক হতে পারে, যে জিনিসগুলো মানুষকে অসুন্দর বোধ করাতে পারে, যে জিনিসগুলো মানুষকে হিংস্র করে, আমি সেই জিনিসগুলো শেয়ার করি না। এইটা আমাদের প্রত্যেকেরই আসলে একটা আইডিওলজিক্যাল জায়গা হওয়া উচিত। আমরা অন্যকে প্যানিক করা, আমার কাছে মনে হয় যে আমাদের সমাজের একটা বিশাল সংখ্যক মানুষ এই সোশ্যাল মিডিয়ার কারণে মেন্টালি আপসেট থাকে। হ্যাঁ, হয়তো সে কোনো কিছু দেখছে যেটা তাকে মেন্টালি পীড়া দিচ্ছে, অথবা তার নিজের ভিতরে একটা ক্রাইসিস তৈরি করছে যে আমি কেন ভালো নাই এরকম। আমরা যেটা করি, আমার কাছে যেটা মনে হয় আমরা যেটা করতে পারি যে কিভাবে আমরা মানুষকে সুন্দরভাবে, আমার কাছে মনে হয় না সবকিছু শিক্ষামূলক হওয়ার দরকার আছে, আনন্দটাও থাকার দরকার আছে। আনন্দ থাকা আছে। আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে এত বেশি ভায়োলেন্স এখন চারিদিকে ঘটছে, বা সেটা ওয়ার্ল্ড ওয়াইড। তো সেটা যখন আমি ঘুমাতে যাওয়ার আগে যখন এরকম কোনো পোস্ট আমি দেখছি রিপিটেডলি, কি হয়, আমি দুঃস্বপ্ন দেখতে থাকি এবং আমি কিন্তু আমার ঘুমটা ভালো হয় না। এবং সকালবেলা উঠে কিন্তু সাধারণ মানুষজন বোঝেও না যে কেন এরকম হলো, সে তখন উল্টাপাল্টা ব্যাখ্যা খুঁজতে থাকে, অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হয়তো হয়। কিন্তু এটা বিষয় হচ্ছে যে আমি যেটাই দেখছি, যেটা আমার ব্রেনকে ফিড করছি, আমার ব্রেন কিন্তু সেটা আমাকে রিফ্লেক্সটা দেখাচ্ছে। তো সেই জায়গাটা বোধহয় আমার কাছে মনে হয় যে আমরা বেশিরভাগ সময় ভুলে যাই। আমার একটা ছোট ট্রিক্স আছে, আমি যেটা করি যে প্রতিদিন ঘুমানোর আগে আমি মিনিমাম 3 থেকে 4টা গান শুনি এবং দেখি। কারণ সারা দিন যা কিছু হলো, আমি ঘুমানোর আগ পর্যন্ত যা কিছু চলছিল, আমি এন্ড করি 3টা থেকে 4টা ভালো গান দিয়ে, আমি একটা গুড ফিল নিয়ে ঘুমাতে যাই। বাহ, আমি সেটাই বললাম, আমরা দিন শেষে যতই যা কিছু করে উল্টা পুল্টা যেটাই করি না কেন, যখন শুদ্ধ কিছু দরকার হয় তখন আমরা সঙ্গীতের উপরে নির্ভরশীল হয়ে পড়ি। কারণ যখন আমার ভীষণ রকম ভাবে মন খারাপ, তখন কিন্তু আমি মানে নজরুলের গানই হয়তো শুনছি, ভীষণ রকম ভাবে প্রেমে, তখন একটা নজরুলের গানের উপরে হয়তো আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তখন এই সময়ের চটকা অনেক গান, অনেক ট্রেন্ডি অনেক গান, সেটা কিন্তু তখন আর মাথায় কাজ করে না, তখন কিন্তু আমরা সেই জায়গাতেই যাই। তো আমরা কিন্তু একটা গান শুনতে চাই, যেহেতু আপনাকে আজকে পেয়ে গেছি, তো কুইজ তো আমরা খেলবো ডেফিনেটলি, এবং তবে তার আগে একটা গান শুনতে চাই। ঠিক আছে, নজরুলের গানে আবার আশ্রয়, সেটি হচ্ছে একটু কমন গানে একটুখানি গাইছি। হ্যাঁ, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। এটুকু মানে আমি খুব লাকি ফিল করছি, মানে আমার প্রিয় কবি কিন্তু কাজী নজরুল ইসলাম। কোইন্সিডেন্টালি আজকে আমি একজন নজরুল সঙ্গীত শিল্পীর পাশে বসে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং এরকম গান শুনলে না মানে মন ভরে না, আর অনেক তৃষ্ণা বাড়ে। মানে নজরুল আপনার প্রিয় শিল্পী, আসলে নজরুলের মধ্যেই আমি আশ্রয় খুঁজে পাই। জীবনের যত জটিলতা, যত ভালো লাগা, যত মন্দ লাগা, যত না পাওয়া, সকল অপূর্ণতার একমাত্র আশ্রয় রবীন্দ্রনাথ। প্রতিবাদ করতে শেখা নজরুলের গানে যত সৌন্দর্য জগতের, সবকিছু আমার মনে হয় রবীন্দ্র নজরুল না হলে অপূর্ণ থেকে যায় আসলে। আচ্ছা, তুমি অ্যাড করো, কিন্তু আমরা সেই পার্টের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের একটা কুইজ আছে, যে কুইজটা আমরা খেলতে চাই, এবং যে কুইজ শেষে যিনি বিজয়ী হবেন তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। হ্যাঁ, না কোনো ব্যাপার না, জিতে যেতেও পারো। তো মানে দুজনের জন্য দুটো প্রশ্ন আছে, কাকে দিয়ে শুরু করবো? আপনাকে দিয়ে। আচ্ছা, আমরা যে সেক্টরে কাজ করি সেগুলো সেক্টর নিয়ে মানে এই প্রশ্নগুলো থাকছে আজকে। তো সঠিক উত্তরের জন্য আপনি পেয়ে যাবেন 10 পয়েন্টস। ঠিক আছে রত্নাদি, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, শঙ্খনীল কারাগার চলচ্চিত্রের মূল কাহিনী কে লিখেছিলেন? শঙ্খনীল কারাগার, হ্যাঁ, যেটা কিন্তু বই থেকে চলচ্চিত্র করা হয়েছিল। হুমায়ুন আহমেদ। আমাকে কি আপনি প্রশ্ন করছেন? না না না, নিশ্চয়ই না। শঙ্খনীল কারাগার, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, আচ্ছা ওকে। উত্তর সঠিক হলে 10 নম্বর, আর যদি ভুল হয় তাহলে কোনো নম্বর পাচ্ছে না। বিদ্যা কি মনে হয়? হ্যাঁ, আচ্ছা ওকে, উত্তর একদম সঠিক হয়েছে, 10 পয়েন্ট আপনার জন্য। 10 পেয়ে গেছি। হ্যাঁ, আমার ধারণা এটা হচ্ছে আমাদের পাড়ার কথা সবারই। না না না, এটা সবার পাড়ার কথা না, অনেকে সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত নেই, বই পড়ার সঙ্গে সম্পৃক্ত নেই, তাহলে পারবার এটা কথা না। যাক, আমি 10 পয়েন্ট পেয়ে গেলাম। 10 পয়েন্ট পেয়ে গেছেন। আর হুমায়ুন আহমেদ আমাদের দেশে তো মানে বলা যায় যে সেরকম একটা জনপ্রিয়, উনি মূলত বই পড়ুয়াদেরকে মানে জাগরিত করেছে, তৈরি করেছে, পাঠক তৈরি করেছে। আচ্ছা, আমরা হচ্ছে পরের প্রশ্ন যাই বিনতির কাছে। প্রশ্ন হচ্ছে, কান
চলচ্চিত্র উৎসবে প্রথম কোন বাংলা সিনেমা পুরস্কার পায়? পথের পাঁচালী। ও কান চলচ্চিত্র হচ্ছে বাংলাদেশের বাংলা ছবি। বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে কোন সিনেমা পুরস্কার পায়? এটা পারার কথা বিদ্যি। হ্যাঁ মানে আমার একটা মাথার মধ্যে হ্যাঁ এটা হয় যখন কেউ প্রশ্ন করে সামনে থেকে তখন হ্যাঁ মানে আমার প্রথমে চলে আসলো মানে আসলে অন্য ছবির গল্প সত্যজিৎ রায় চলে আসলো। সেই পরিচালক কিন্তু আমাদের মাঝে আর নেই, আমি তোমাকে এতটুকু ক্লু তোমাকে আমি দিয়ে দিলাম, এবং সেটা কিন্তু খুবই মর্মান্তিক একটা মৃত্যু ছিল তার। আচ্ছা মাটির ময়না। মাটির ময়না, তারেক মাসুদের মাটির ময়না। এটা নাম্বার অর্ধেক আমি রিজার্ভ করে দিই। এরপরে কিন্তু আমি ক্লু চাইবো, কারণ আমাকে মার্কস পেতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিতে হবে কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদের মাঝখানে আসলে তারেক মাসুদ, গানের চাইতে তারেক আমরা মাসুদ, হ্যাঁ হ্যাঁ তারেক গানের মাসুদ চাইতে মাটির আমাদের ময়না। কাছে আসলে চলে আসে মানে অন্য সত্যজিৎ রায়টা সবার আগে চলে হ্যাঁ। আসে। মানে কেন জানি দুই বাংলারই ফিল্মমেকার উনি। মানেই আগে যখন এই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এর কথা আসে সেগুলো আগে সবার সত্যজিৎ আগে রায় চলে মাথায় আসে আসে, মাথার because যেগুলো আমরা ভিতরে। এতবার করে শুনেছি, এতবার করে আসলে রিপিট করা হয়। তবে মাটির এগুলো ময়না চলে তারেক আসে। মাসুদের এই একদম, ছবি, অনবদ্য ছবি, হ্যাঁ। সেটি কানে। তো আচ্ছা যাই হোক, প্রথম এই রাউন্ড শেষে দুজনের জন্য 10 পয়েন্টস, তো দুজনের জন্য একটু হাততালি দিয়ে দিই আমরা। হ্যাঁ হ্যাঁ এরকম হলে ভালো লাগে না? খুব ভালো লাগে। যদিও টাই হয়ে গেলে শেষে আমরা টাই ব্রেক করার জন্য একটা কোয়েশ্চেন করব, যে কোনো একজনই জিততে পারবে। কিন্তু আমাকেই দিতে হবে, ক্লু দিতে হবে, তা নাহলে কিন্তু পয়েন্টস নিয়ে যাবো। হ্যাঁ মানে প্রত্যেককেই হালকা করে ক্লু দিক, একটু আমার ভালো আমার লাগবে। কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাই না, আমরা দুজনে মিলে জিতে যুগ্মভাবে যাক, কোনো জিতে যাবো, অসুবিধা আমরা নেই। যুগ্মভাবে জিতে আচ্ছা যাবো। ওনারা ডিসাইড করো কি হবে, আর সেই মুহূর্তে আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। সঙ্গে থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। ওয়েলকাম ব্যাক, দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবিস। জয়ী সাথে আছি এবং পাওয়ারফুল দুজন গার্ল আমার সাথে রয়েছেন, এবং বিনতি আছে আমাদের সাথে, রত্নাদি আমাদের সাথে আছেন, এবং সেই সাথে আমাদের সাথে এখন জয়েন করবে একজন স্পেশাল গেস্ট, এবং তিনি আমার সাথে গল্প করবেন তার নিজের যে ব্যবসার উদ্যোগ রয়েছে সেটা নিয়ে। তবে আপনাদের দুজনের জন্য বিষয় এখন সেটা হচ্ছে আমরা যে গল্পটা করবো এখন আমাদের স্পেশাল গেস্টের সাথে, সেটা দুজনকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন কেন সেটা হচ্ছে সেখান থেকে প্রশ্ন হবে। একদম ঠিক, রত্নাদি এটার জন্য কোনো নম্বর পাচ্ছেন না যদি উত্তর সঠিক। তো 10 পয়েন্টস থাকবে, এবং আপনাদের উত্তর সঠিক হলো কিনা সেটা আমাদের স্পেশাল গেস্টই বলে দিবে, ঠিক আছে? তো আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন সুমনা আক্তার। সুমনা, আপনি নিজের পরিচয়টা দিবেন এবং কি করছেন আপনার উদ্যোগ সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আমি সুমনা আক্তার, আমি হোমমেড খাবার নিয়ে কাজ করছি এবং আমার একটি পেজ আছে সুমনাস ফুড। আমি 2020 সাল থেকে আমি এই কাজটি শুরু করেছি এবং এখন পর্যন্ত রানিং চলছে। আমার হোমমেড খাবারের মধ্যে স্পেশালিস্ট হচ্ছে কেক। কেকটা আমার বেশি ভালো চলে, আর ফ্রোজেন আইটেম। এই উদ্যোক্তা জীবনে এসে আমার খুবই ভালো লাগছে যে নিজের একটা আত্মপরিচয় নিজে গড়ে তুলতে পেরেছি, আর এটা নিয়ে আমি সামনে আরও এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করার চিন্তাভাবনা আছে, এই নিয়ে আমি এখন কাজ করছি। আচ্ছা সুমনা, আপনি তো আমাদের ফেসবুক গ্রুপ থেকে গুগল ফর্ম ফিল আপ করে সেভাবে করে আসছেন, রাইট? জি। আচ্ছা, তো সেই সঙ্গে যারা দেখছেন তাদের সবাইকে বলতে চাই যে আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের গার্লস গ্রুপে জয়েন করে সেখানে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, সেটা ফিল আপ করে আপনি কিন্তু এইভাবে আমাদের সাথে জয়েন করতে পারেন। তো সুমনার কাছে জানতে চাই যে এত কিছু থাকতে কেন আপনার 20 সালে মনে হলো যে না আমি বেকিংয়ে করতে চাই, কিভাবে কুকিং করতে চাই, এরকম একটা বিষয় মাথায় কেন আসলো? আসলে হচ্ছে বিয়ের পর মানে আমি পড়াশোনাও বন্ধ করে দিয়েছি, মানে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। 20 সাল থেকে হচ্ছে করোনা শুরু হলো, তখন দেখা গেছে বাসার মধ্যে রান্না বান্না, সবাই তো বাসার মধ্যেই ছিল, পুরুষরাও কিন্তু বাসার মধ্যেই ছিল, তো রান্না বান্নার একটা ছিল। তো ওই সময় এক এক সময় এক এক রকম রান্না, তারপর হচ্ছে তৈরি করা খাবার, তো সবাই খুব প্রশংসা করলো। বিশেষ করে কেকটা, আমি কেকটা আগে তৈরি করি নেই, এমনি রান্না আমার বরাবরই ভালো, সবাই মানে আমার রান্নার প্রশংসা করে। আচ্ছা, আর কেকটা হচ্ছে আমি 20 সাল থেকে স্টার্ট করেছি। আচ্ছা, তো বাকি আর কি কি রান্না আপনার ভালো সেই লিস্টটা একটু শুনে নিই। আমার মোরগ পোলাওটা খুবই বিখ্যাত, বিশেষ করে আমার বাসায় কেউ দাওয়াত খেতে আসলে মোরগ পোলাও খাবে, এবং এর মোরগ পোলাও দিয়ে আমি প্রতিযোগিতায় সেকেন্ডও হয়েছি, খাবার প্রতিযোগিতায়। ওকে, আর হচ্ছে কেকটা খুবই মানে আমার ফেমাস, মানে পরিবার ছাড়া আমার আশেপাশে সবাই আমার মানে কেকটা খুবই চলে।
আচ্ছা, তো কেকটা আপনি এই যে বিক্রি করছেন, সেটা আমরা যে কোনো প্রোডাক্ট যখন আমরা তৈরি করি তখন তো সেটা একটা কস্টিং এর বিষয় থাকে। জি। তো আপনি কস্টিংটা কিভাবে করেন, যে আপনি কত টাকা খরচ হলো সেখান থেকে প্রফিট কিভাবে ধরেন, এবং এই পুরো কস্টিং প্রসেসটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। জি, সবার কেক মানে কেক না, যে কোনো পণ্য তৈরি করার প্রসেস কিন্তু এক না। কেউ কম কস্টেও করে, কেউ বেশি হাই রেটেও করে। তো ওই হিসেবে আমার দামটা আগে নির্ধারণ করতে হবে। প্রতিটা পণ্যের জিনিস নির্ধারণ করবে, আমি ময়দা কতটুকু ইউজ করছি, তারপর দুধ কতটুকু ইউজ করছি, বেকিং পাউডার। তো এইগুলোর প্রতিটা জিনিসে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে। প্লাস এটার সাথে আমার যে জিনিসগুলো যাবে, যেমন একটা কেক যদি আমি পার্সেল করি সেটার সাথে যাবে বোর্ড, বক্স, ব্যাগ, এগুলোও আমাকে হিসাব করতে হবে। এর সাথে আবার হচ্ছে কারেন্ট যাবে, তারপর হচ্ছে যেহেতু আমি এটা ওভেনে করব, তো ওভেনের একটা কারেন্ট বিল আছে। সব কিছু মিলে আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে, এবং তার সাথে আমাকে আমার যে শ্রমটা যাবে সেই শ্রমটা অ্যাড করে আমি এটার কস্টিং বের করব। আচ্ছা, সেভাবে করে কস্টিংটা করেন। জি। আচ্ছা, ওকে। তো এই যে বলছেন যে ফ্রোজেন আইটেম, তো আমরা তো আসলে যখন এই হোমমেড কেকগুলো পাই, তো তখন আসলে এটাতে তো কোনো ডেট আসলে দেয়া থাকে না। তো সেক্ষেত্রে এগুলো আসলে কতদিন ভালো থাকে এই মানে এই প্রোডাক্টগুলো? এই প্রোডাক্টগুলো হচ্ছে 4 থেকে 5 দিন। আচ্ছা। কেক আইটেমটা হুম। এর চেয়ে বেশি রাখা ঠিক না। মানে এর মধ্যে এটাকে কনজিউম করে ফেলতে হবে। জি। আচ্ছা, তো যেহেতু আপনি কেক বানাচ্ছেন ঘরে বসে, কিন্তু আমরা এখন প্রচুর মানে আউটলেট দেখতে পাই, প্রচুর দোকান আছে যারা আসলে অনেক কেক তৈরি করছে, সারা বাংলাদেশ তাদের আউটলেট রয়েছে। তো সেটা থেকে হোমমেড কেকের ডিফারেন্সটা কি? মানে কেন লোকজন Difference আপনার তো কেকটাই অবশ্যই কিনবে? আছে। হুম। আমরা যে জিনিসগুলো কিনি ইমিডিয়েটলি কিনি, অর্ডার যখন আসে তখনই কিনি, আর এগুলো আমাদের অনেক বেশি থাকে না, পিওর জিনিসটা পায়। আর দেখে বাসার জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনটা বেশি মেনটেন করা হয়, যেটা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না। ওরা অনেক প্রোডাক্টের মাঝে মানে হাইজিনটা বেশি একটা মেনটেন হয় না, যেটা বাসার মধ্যে তৈরি হয়। আচ্ছা, ওকে। তো আপনার এই কাজে আপনাকে কে কে বেশি ইন্সপায়ার করে? এই কাজে আমার হাজবেন্ডই আমাকে বেশি ইন্সপায়ার করেছে। আমি মানে এই উদ্যোগে মানে অংশ ঢোকার মেন ওই ছিল আমার হাজবেন্ড। আচ্ছা। ওই আমাকে পেজ খুলে দিয়েছে, কোথায় কি আছে মানে বলে দিয়েছে, সবকিছু ওই করেছে। একটু ডিটেইলস বলেন, আত্মীয় আপনার স্বজন হাজবেন্ডের কথা বলছে, এত কিপটামি করলে হবে? একটু সুন্দর করে গুছিয়ে হাজবেন্ডকে একটু বলেন, মানে প্রশংসা করেন, শুনি। আসলে হাজবেন্ডের প্রশ্নের সাথে ইমোশনাল চলে আসে। মানে আমার হাজবেন্ড মানে গত বছর হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। আই এম সো সরি আপু। আচ্ছা, ওটার কোনো সমস্যা নেই। তবে আমার যে উদ্যোগে আমার মানে বলবো আমার হাজবেন্ডের হাত সবচেয়ে বেশি। আর আমার আত্মীয় স্বজন, আমার শাশুড়ি, আমার মা, সবাই আমাকে ইন্সপায়ার করেছে। তারা আপনার সাথে আছে এখন, রাইট? জি। আচ্ছা, তো আসলে এমন একটা বিষয় মৃত্যু, যেটার উপরে আমাদের কারো আসলে কোনো হাত নেই। আমি খুবই দুঃখিত, মানে আমি জানি না তিনি যেখানে আছেন না, হয়তো সর্বোচ্চ সুন্দর জায়গাটাতে তিনি আছেন, সেটা আশা করব, প্রার্থনা করব। আর আপু, আপনি এত সাহস নিয়ে আপনার হাজবেন্ড আপনাকে ইন্সপায়ার করছে, সেটা সেই পথ ধরে আপনি এখনো চলছেন, আপনার জন্য অনেক 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 শুভকামনা থাকলো। জি। এবং জানি না আর কি বলবো আপনাকে, একদম যে কথাটা আপনি বললেন আমি এখন নিজে স্পিচলেস হয়ে গেছি, মানে একদম আশা করিনি। সবকিছু হচ্ছে বা পরিস্থিতি, কেউ অসুস্থ হয়ে মারা যায়, কেউ সুস্থ অবস্থায় মারা যায়, এটা বলা যায় না কখন কার জীবনে কি আসে। তবে এটা কিন্তু নিয়ে এখন একটা আমি বিষয়। নিজে এখন মানে শক্ত হয়ে গেছি, আর এখন এটা নিয়েই পথ চলা, এই আর। আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সুমন আপু। আর আমাদের সাথে তো দুজন গেস্ট আছেন, তো আপনার সাথে যে গল্পটা করলাম সেটা নিয়ে এখন হচ্ছে দুজনকে দুটো প্রশ্ন করবো আমি, ঠিক আছে? আর এটা উত্তর সঠিক হলো কিনা সেটা বিচারক কিন্তু আপনি। জি। ওকে সুমন আপু? জি। আচ্ছা, দুজন প্রস্তুত? শুনেছেন গল্প, সুমন আপুর গল্প? তো প্রথম প্রশ্ন এবার কাকে দিয়ে শুরু করি, বিন্দিকে দিয়ে নাকি আপুকে দিয়ে? একজনকে বললেই হয় আসলে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে 10 পয়েন্টের জন্য। ওকে। সুমনা আপুর পেজের নাম কি? সুমনাস ফুড। উত্তর কি সঠিক হয়েছে? জি আপু, ঠিক আছে। কি নাম জানো পেজটার? সুমনাস ফুড। আচ্ছা, ওকে, তো আমরা 10 পয়েন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জি। চলো, 10 পয়েন্টস দিতে জন্য তো টোটাল পয়েন্টস হলো 20। আচ্ছা, এবার হচ্ছে রত্নাদির জন্য প্রশ্ন, কঠিন খুব। না, সহজ করতে হবে, না হলে আমাকে
দিতে হবে, Hint ক্লু দিতে দিতে হবে। হবে। হ্যাঁ, অবশ্যই আমি একদম Hint ক্লু দিয়ে করতে দেবো, হবে। কোনো অসুবিধা নাই। সুমন আপু কবে থেকে তার পেজের কাজ শুরু করেছে? খুবই সহজ প্রশ্ন এটা, সে বারবার বলেছে 2020 সাল থেকে শুরু করেছে। তাই বলেছিলেন? বারবার বলেছে 2020। উত্তর সঠিক হয়েছে? জি। আচ্ছা। দেখেন শুরুতেই ভয় পেয়ে গেলেন, বলেছিলাম ভীষণ কঠিন কোনো শুনে ভয় ভয় পাইনি, পেয়ে ভাব গেলেন। ধরেছিলাম। তো দুজনেই 2020 পয়েন্টসে আপনারা আছেন। ওকে, ভেরি গুড। আচ্ছা। তো সুমন আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে জয়েন করবার জন্য, এবং আপনার যে সুমনাস ফুড সেটার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং আপনি আপনার হাজবেন্ড আপনাকে ইন্সপায়ার করেছিল, সেই উৎসাহ থেকে আপনি এখনো পথ চলছেন, এবং এটা আসলে অনেক সাহসের দরকার হয় একা একা যে কোনো নারী স্পেশালি পথ চলাটাতে। তো সেই সাহস একটা নারী হিসেবে আমি আপনাকে আপনার ভিতরে দিতে চাই যতখানি সম্ভব, এবং খুব ভালো থাকবেন। অল দ্য বেস্ট। জি, আপনাকেও ধন্যবাদ এখানে ডাকার জন্য। ঠিক আছে। তো এই যে এক একটা নারীর গল্প আসলে এক এক রকম, মানে কেউ এত কম বয়সেও যখন পার্টনারটা ছেড়ে চলে যায় তখন একটা, আমি জানি না, নারীদের পক্ষে অনেক ডিফিকাল্ট। কারণ আমার কাছে মনে হয় যে পার্টনার থাকার সময় একটা মেয়ে হিসেবে পথ চলা যেমন ডিফিকাল্ট, পার্টনার না থাকলে তো সেটা আরো অনেক বেশি কঠিন হয়ে যায়। অনেক অনেক বেশি হয়ে যায় সেটা। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে একটা উদ্যোগ শুরু করলাম, একটা সাপোর্ট আমি কনস্ট্যান্টলি পাচ্ছি, সেটা যখন নাই হয়ে যায়, সেখান থেকে আবার নিজেকে হয় না যে ফিনিক্স পাখির মতো আবার তৈরি করা, আবার সেখান থেকে ঝলসে ওঠা, সেটা আসলে কতখানি কঠিন হতে পারে? আচ্ছা, নিজেদের জায়গা থেকে বলি, যখন নিশ্চয়ই কাজ করতে গিয়ে হোঁচট খেয়েছেন, মনে হচ্ছে পারছি না, হচ্ছে না, আর করবো না, গিভ আপ করার চিন্তা নিশ্চয়ই অনেকবার এসছে, তো সেই সময়টাতে নিজেকে কি বলে অটো সাজেশন দেই, বা কি বলে আবার ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠেন? অটো সাজেশনই আসলে নিজেকেই আবার শুধাই, আবার বলি, আবার ভাবি, আবার জাগি, আবার ভুলে যাই, আবার নিজেকে বলি যে না, এগিয়ে যাও, সামনে যাও, পথ চলো, থেমো না, এসব বলি। আচ্ছা, এসব বলে নিজেকে ইন্সপায়ার করি আসলে। আমার কাছে যেটা মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে একটা মেয়ের কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকা উচিত। কারণ যখন আমরা ভেঙে পড়ি, আমাদের এই যে প্রোগ্রেসিভ নলেজ সেটা কিন্তু আমাদেরকে সাহায্য করে। আমি রিসেন্টলি আমি ধরো 40 আপ অবস্থায় আমি আবার পড়াশোনা শুরু করলাম আইবিএতে। আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, পড়াটা যখন শুরু করলাম তখন একটু ভয়ে ছিলাম যে পারবো কিনা, সংসার, ব্যবসা, আত্মীয় স্বজন, এত কিছুর মধ্যে আমরা তো ধরেই নিই যে 30 হয়ে গেলে তখন ব্রেন আর কোনো কিছু নতুন করে শিখতে চায় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি এই শুরু করার পরে আমি দেখলাম যে ক্যাম্পাস লাইফ আমাকে আবার নতুন করে একটা জীবন দিল, মানে দিয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে যারা আছে আমার কোর্সমেট, তারা অনেকে আমার 10 বছরের ছোট, কেউ আমার 2 বছরের বড়, অথবা আমার সমবয়সী, অথবা এরকম। তো যেটা হলো যে এই যে বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে আমি মিশে ক্লাস করছি, আমি পুরোটা দিন শুধু নিজেকে দিচ্ছি। আমার ফ্রাইডে স্যাটারডে আমাদের ক্লাস ছিল, এই যে পুরোটা দিন নিজেকে সময় দিচ্ছি, এইটা একদম পিওরলি একটা মানুষকে রিভাইভ করার জন্য হেল্প করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কনফিডেন্স দেয়। আমি যখন মার্কেটিং এ ওদের প্রথম মডিউলে যখন আমি 80 আপ মার্কস পেলাম, আমার আসলে তখন আমার এত প্ল্যানিং ছিল না, এবং তখন শুনলাম যে 4 জন মাত্র মানে ডিস্টিংশন পেয়েছে, তার মধ্যে আমি একজন। এবং আমি বিশ্বাস করো, এই একটা জিনিস আমার বাকি 6টা কোর্সে 6টা সাবজেক্টে এত হেল্প করলো। এই যে একটা মোটিভেশন যে ভালো করেছো, এবং টিচারদের এক্সপেকটেশন, আমার কাছে মনে হলো এইটা একটা ফুয়েল আমার জন্য, যে না, আমাকে বাকি 6টাতেও ভালো করতে হবে। স্পিডটা অনেক বেশি তখন আসলে বাড়িয়ে দেয় আমাদের প্রত্যেকটা মানুষের। তো আমি পরবর্তীতে আরো 4টা সাবজেক্টে এই লেভেলের 80 আপ মার্কস পেয়েছে। আমি যেটা বলতে চাই যে আমরা সাধারণত অনেকেই ফ্যামিলিতে মেয়েদেরকে, ঠিক আছে শিক্ষিত, বাট কিছু করার দরকার নাই, থাকো না। কিন্তু আমরা সুমন আপার স্টোরি সহ আমরা আশেপাশে দেখলে যেটা বুঝি, আর যদি সুমন আপু একটা উদ্যোগ না নিতেন, ওনার হাজবেন্ড যখন সাডেনলি মারা গেলেন, উনি কিন্তু যতই আমার সম্পত্তি থাকুক না কেন, পৃথিবী ভেঙে পড়ার মতো অবস্থা, নিজে যদি ক্যাপাবল না হই, সিচুয়েশন হ্যান্ডেল করার মতন স্কোপ থাকে না। তা আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই বাইরে যে কাজ না করুক, ঘরে বসে যে কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকা উচিত। এটা নিজেকে একটা কনফিডেন্স দেয় মানুষকে। একদম। তো খুবই সুন্দর কথা আমাদেরকে বললো বিনতি, আর সেই সাথে সাথে গল্প করতে করতে আমাদের সময় হয়েছে আরেকটা ছোট্ট বিরতি নেবার, এবং সেই সাথে বিরতির পর ফিরে এসে আবার তো কুইজ থাকবে, এবং দর্শক আপনার জন্য থাকবে কুইজ, এবং যেটা হচ্ছে এখন বলে দেবো, এবং আপনি সেটা পেয়ে যাবেন আমাদের ফেসবুকে গার্লস গ্রুপে। আর আরেকবার মনে করে দিই, এই পর্ব শেষে দুজনের স্কোর হচ্ছে 20 এবং 20, সমানভাবে এগিয়ে চলেছেন রত্নাদি এবং বিনতি। এবং দেখা যায় পরের যে পার্টটা, যেটা আসলে বাজি উল্টে যাওয়ার পার্ট আমি বলি, কারণ সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, -15 হয়ে যেতে পারে যদি কেউ ভুল উত্তর দেয়, আর সঠিক উত্তরের জন্য থাকছে 30 পয়েন্টস। তো আমরা সেই পর্বে যাব, তবে তার আগে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির, সঙ্গেই থাকুন।
কত কি শুনিয়ে যায় গুনগুনিয়ে হায়, না দেখিলে তাই, না দেখিলে তাই হয় প্রাণ পাগল, আজ ফোটেনি মম কুঞ্জে কুসুম। ভ্রমরাকে যেতে বল বল সুখী গুঞ্জরি, ফেরে কুঞ্জে কেন বৃথাই এত ছল ছল, আজ ফোটেনি মম কুঞ্জে কুসুম, আজ ফোটেনি মম কুঞ্জে কুসুম। চমৎকার। বাহ, চমৎকার একটা ওয়েলকাম গান দিয়ে সবাইকে আরো একবার স্বাগত Thank জানাচ্ছি you. বিরতির পর, এবং খুবই আরাম লাগছিল না? খুবই মানে সুদিং, খুব আরাম, এবং মানে হয় কি কানে এই আরাম। গানগুলো খুব সফট ফিল করে, তাই না? মানে হ্যাঁ। ভালোবাসাটা খুব মানে- এত লাউড, আর নজরুলের এই ভালোবাসার গানগুলো খুব সফট। এই এত গানটার soft, মধ্যে এত আপনার প্রেম। মানে যেমন মানে প্রেম রয়েছে, তেমনি একটা অভিমান খুঁজে পাই আমরা, যে তাকে না দেখলে কেমন লাগে পরাণটা, যে প্রাণ হয়, ব্যাকুল হয় গানের মধ্যে বলছে। আমার কাছে মনে হচ্ছে ভালোবাসার প্রত্যেকটা গানই অভিমান থাকলে কমপ্লিট হয়। হ্যাঁ, তাই না? সেটাই হ্যাঁ। একটা বিরহও ছুঁয়ে হ্যাঁ, যায়, একটা যে না বিরহ ছুঁয়ে দেখিলে যায়। তাই হুম। হয় প্রাণ পাগল। এই যে পাগলের কথা বলা হচ্ছে, প্রাণটা ব্যাকুল হচ্ছে, তার মানে আমরা এই পাচ্ছি এখানে প্রেমের সঙ্গে সঙ্গে কিছুটা বেদনা পাচ্ছি, বিরহ পাচ্ছি। আমার কাছে মনে হয় কি যে গভীর প্রেমের সঙ্গে মানে সবসময় অভিমান মিশ্রিত থাকে, একদম। যে নিশ্চয়ই। তুমি আমার দিকে তাকালে না কেন, সেটাও একটা অভিমান। মানে সেইগুলো কিন্তু নীরব অভিমান, হ্যাঁ, মানে অভিমান, ভালোবাসার মানুষের সঙ্গে মানুষ অভিমান করে। নীরব অভিমান বলে সেগুলোকে। সব অভিমান কিন্তু আমরা প্রকাশ করি না, হ্যাঁ। কিছু অভিমান তো আমরা ভেতরে রেখে দিই, না গোপনে। তুমি বুঝে না, অত্যন্ত গোপনে, শুধু গোপনে না, সংগোপনে রেখে দিই। সেটাই, যেখানে প্রেম আছে সেখানে অভিমান আছে, যেখানে সেখানে কোনো বিরহ অভিমান আছে আছে। না সেখানে বিরহ আছে। কারণ প্রেমের পূর্ণতা কিন্তু বিরহতেই হয়। একদম ঠিক। আপনি দেখছেন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। জয়ী সাথে আছে, এবং এত মানে আড্ডা দিয়ে এত ভাল লাগছে কথা বলতে, গল্প করতে। তো এটা যে আমরা যে মাঝখানে কুইজ করবো সেটা কথা আমার একদমই মনে থাকছে না, তো সেই প্রসঙ্গটা একটুখানি দূরে রাখি। তবে তার আগে যারা দেখছেন তাদের জন্য, কারণ যে আপনার ডেফিনেটলি আমাদের পার্ট, এবং আপনার জন্য কিন্তু এই পর্বে কুইজ থাকছে, এবং সেই সাথে গত পর্বে যারা কুইজ বিজয়ী হয়েছে তার নামও কিন্তু আজকের মানে এই পর্বে আমি সবাইকে জানিয়ে দেবো। তো আমি একটু আগে বলছিলাম যে ধরুন যে একটা সময় এসে আমরা সবকিছু ছেড়ে দিই, বিশেষ করে মেয়েরা একটা বয়সের পরে, যে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে, ঠিক আছে এবার ঘর সংসারটা সামলাই। মানে যেমন বিনতি বলে যে নতুন করে ক্লাস করতে গিয়ে এক ধরনের প্রাণ খুঁজে পাওয়া, তো সেই প্রাণ আমি বলবো যে বাংলাদেশের 99% মহিলা, বা 99%, 95% জানে কত পার্সেন্ট, তবে সিংহভাগ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তারা কিন্তু অনুভবই করে না নিজের যে একটা জীবন থাকতে পারে, নিজেরও কিছু আলাদা করে চাওয়া থাকতে পারে, সেটা আসলে খুব একটা হয়ে ওঠে না। তো সেই বিষয়ে সেই মানে নারীদের উদ্দেশ্যে তোমাদের কিছু বলার আছে আসলে? আমি কিন্তু শুধু নারী বলবো না, যে এখন যারা মেয়েরা আছে, এখন টিনেজ বলো বা তার পরের জেনারেশন যারা আছে, আমি যেটা ফিল করি যে এইটা একদম নিজের আত্ম উপলব্ধি, আমি নিজেকে কিভাবে দেখতে চাই, আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমি কি ফিল করতে চাই, এইটা না নিজেকে একটু ভাবতে হবে। আমি দুনিয়ার সবার কথা ভাবি, কিন্তু দিনের একটা অংশ আমি আমার নিজের জন্য রাখি, যে অংশে আমার ইচ্ছা করলে আমি কোনো মানে বিউটি কেয়ার করবো আমার নিজের, অথবা আমি কোনো বই পড়বো, অথবা আমি চুপচাপ শুয়ে থাকবো, অথবা আমি গান ঘুমাবো। শুনবো, যা ইচ্ছা, কিন্তু ওই সময়টা হ্যাঁ। একদম নিজের মি টাইম। সেটা হতে পারে যে সবাই ঘুমিয়ে গেছে, আমার ব্যস্ততা শেষ, তখন আমি করলাম, হতেই পারে। কিন্তু একটা জিনিস করতে হবে, যে কোন জিনিসটা আমাকে আনন্দ দেয়, কোন জিনিসটা আমাকে উৎফুল্ল করে, ইন্সপায়ার করে, সেই জিনিসটাকে খুঁজে বের করতে হবে। মানে আমাদেরকে না নিজেদেরকে সময় দিতে হবে। অবশ্যই আমরা সংসার, কিন্তু দেখেন একটা এজ পরে যে আমি সংসারে মন দেবো তা না, আমি যখন সংসার শুরু করছি তখন থেকে আমি সংসারে মন দিচ্ছি। আমি যেন সিমিলটেনিয়াসলি সবকিছুতে আমার যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিতে পারি, সেটা আমার এনশিওর করা অবশ্যই উচিত। সেই সঙ্গে
নিজেকে ভালো থাকাটা খুব জরুরি, আর বিশেষ করে মেয়েদের জন্য তো খুব জরুরি, কারণ মেয়েদের প্রত্যেকটা ফেজে তার যে চেঞ্জেসগুলো হয়, তার মুড সুইং হয়, তার একটা ভালো লাগার জিনিস চেঞ্জ হয়, এই ব্যাপারগুলো তার নিজেকেই আসলে ট্রিট করতে হবে, কারোর জন্য বসে থাকা যাবে না না। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মেয়ের সেই বিষয়টা বোঝার সাথে সাথে যারা পার্টনার রয়েছে বিশেষ করে অবশ্যই। ছেলেদের সেটা বোঝা খুব জরুরি যে মেয়েদের হরমোনাল চেঞ্জ এত বেশি হতে থাকে, এদের মুড সুইং থেকে শুরু করে মেজাজ ভালো মেজাজ খারাপ, মানে শরীরে এত রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, তো তারা আসলে অনেক সময় নিজের মেজাজটাও বুঝতে পারে না। তো আমার কাছে মনে হয় যেটা পার্টনার হিসেবে প্রত্যেকটা ছেলের আসলে সেই জায়গাটা বোঝা উচিত যে আপনার পার্টনারের মানে মুডটা কি অবস্থায় আছে সেটা বুঝে আসলে পার্টনারের সাথে থাকলে আমার কাছে মনে হয় যে মেয়েরা অনেক বেশি আরাম বোধ করে। আচ্ছা আপু, হ্যাঁ আমার যেটা মনে হয় যে আসলে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে পরে আমাকে তো আমার কথা ভাবতেই হবে, কিছুটা হলেও তো সংসার থাকবে, বন্ধু থাকবে, বান্ধব থাকবে, সবই থাকবে, তাই না? কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত কথা যদি বলি, প্রতি 3 মাস পর পর আমি যদি কোথাও বেড়াতে না যাই আমি পাগল হয়ে যাই। আচ্ছা কথা বলতে বলতে আমরা একদমই কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। আসলে এত মজার করে মানে ইনভলভ হয়ে আলাপ করছিলাম, আসলে সময় চলে গেছে টের পায় নাই। আচ্ছা আমাদের শেষ করতে হবে, তবে শেষে অবশ্যই কুইজটা খেলবো, কারণ এই কুইজের উপর ডিপেন্ড করছে আজকে আমাদের উইনার কে হলো, এবং উইনারের জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ঠিক আছে, তবে এটা হচ্ছে বাজি উল্টে যাওয়া রাউন্ড, যেহেতু দুজনেই 20 পয়েন্টসে আছেন, তো এখন দুজনকে দুটো ধাঁধা ধরবো আমি। সঠিক উত্তর দিতে পারলে 30 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে -15 হয়ে যাবে। ঠিক আছে, আর যদি দুজনেই সঠিক আর উত্তর যদি দিয়ে দেন উত্তর না দেওয়া হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে হবে? -15। ওকে, হ্যাঁ, আর ও, যদি দুজনেই তাহলে সঠিক উত্তর রিমেইন দিয়ে তাহলে দেয়, উত্তর দিতেই হবে। উত্তর দিতে হবে, না দিলেও তোমার মানে মাইনাস হয়ে যাবে পয়েন্ট। ও তাহলে তো দিয়ে মাইনাস করাই ভালো। এক্স্যাক্টলি, Try করে। হ্যাঁ ট্রাই করে। বাট ক্লু দিতে হবে, আবারও বলছি, আচ্ছা আমি ব্যাপারটা জয়ী ভেবে আপু দেখছি। ক্লু দিতে হবে। ঠিক আছে, ওকে, দুজনকে ক্লু দিলাম, মানে দুজনেই আপনি মানে জিতে গেলেন, তারপরে কিন্তু আবার তারপর আরেকটা আমরা কুইজ toss করতে করবো। হবে। টস করবো, আমরা দুজনেই নেব, ভাগ করে নেব পুরস্কার, আচ্ছা, কি ঠিক আছে। অসুবিধা? ওকে, নিজেরা অনেক কিছু ডিসাইড করে ফেলছে, তো ওনাদের কুইজে যাওয়ার আগে দর্শক আমি আপাতত আপনাদের কুইজটা জানিয়ে দিই। তো এই পর্বে আপনাদের জন্য কুইজ হলো, ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই, কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই। আচ্ছা আমাদের কুইজটা দেওয়া থাকবে আমাদের যে গার্লস গ্রুপটা রয়েছে সেই গ্রুপে। এই কুইজে আপনি পার্টিসিপেট করতে পারেন, সঠিক উত্তর লিখে আমাদের কমেন্ট করে জানাবেন। সেই কমেন্টে যাদের উত্তর সঠিক থাকবে সেখান থেকে আমরা বেছে নেব একজন উইনারকে, যার জন্য থাকবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো চলে যাচ্ছি দুজনের কাছে কুইজে এখন। হ্যাঁ দাদাই, ঘরে থেকে দেই পাহারা, খুলি না তো চাবি ছাড়া, আমি কে? আরেকবার বলতে হবে। ঘরে থেকে দেই পাহারা, খুলি না তো চাবি ছাড়া, আমি কে? 30 সেকেন্ড কিন্তু টাইম, আমি এটা বলতে ভুলে গেছি, 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। এটা আমার ভেতরের কথা বলা হচ্ছে, আমার অন্তর। হ্যাঁ ঘরের অন্তর বলতে পারেন, মানে না, ঘরের অন্তর না, এটা আমার ভেতরকার কথা বলছে, নিজেরই অন্তর এটা, কারণ আমি ঘরে থেকে মানে না আমরা একটা বস্তু নিয়ে বলছি, এটা হচ্ছে আরেকবার শুনি প্রশ্নটা তাহলে। ঘরে থেকে দেই পাহারা, ঘরেই থাকে, ঘরকে পাহারা দেয়, খুলি না তো চাবি ছাড়া, চাবি ছাড়া খুলে না, এটা কি জিনিস? পানির কল। পানির কল কিভাবে পাহারা দেয়? ও পাহারা দে, আচ্ছা, ঘরে থেকে দেই পাহারা, চাবি ছাড়া খুলি না, সরি আর পারবো না। আমার মনে হচ্ছে আমার অন্তর, এটাই মনে হচ্ছে, কারণ আমার মনে হচ্ছে সেটা কিন্তু আমরা ঘর থেকে বেরোর সময় চেক করি যে সে ঠিক আছে কিনা। ফ্যান। ফ্যান কিভাবে পাহারা দেয়? ও আচ্ছা আচ্ছা, পাহারা দেবে তো। আচ্ছা আর একটু টাইম দিতে হবে আমাকে। দেই পাহারা, হ্যাঁ চাবি ছাড়া খোলা যাবে আচ্ছা না। বিনতে কোনো ক্লু দিতে চাও? তুমি কি বুঝতে পারছো কোনো ক্লু দিতে চাও? উত্তর দিতে পারবে না, কিউ দিতে পারবে। আচ্ছা হ্যাঁ আপু ক্লু প্লিজ। আমি যেটা ভাবছি, এবং এটার একটা উত্তর কিন্তু প্রশ্নের মধ্যেই আছে। হ্যাঁ আচ্ছা আবার আরেকবার প্রশ্নটা। ঘরে থেকে দেই পাহারা, খুলি না তো চাবি ছাড়া, চাবি। আর নিতে পারছি না আপু, সরি, আপনাকে অনেক ক্লু দেওয়ার চেষ্টা করেছি। এটা কি তালা ছিল? তালা। চাবি ছাড়া তো তালা খুলে না, আরে তো উত্তরটা দেয়া আছে ওকে, কুইজে। ঠিক আছে, তালা। আমি জিতেছি। না এখন যদি বিন্দুও ভুল উত্তর দেয় তার কুইজে, তাহলে দুজনে আবার যে 5 এ চলে আসবেন। সো এখনো সম্ভাবনা আছে। আমি থাকি তবে brave। এত বেশি ক্লু সত্যি আপু আমি কাউকে দিইনি। Okay. রিয়েলি সরি। না এটা কিন্তু হয়, যখন নিজের কাছে প্রশ্ন আসে তখন একদম সামনে জিনিসটা চোখে দেখা যায় না। না এরকম হয়, হ্যাঁ হতেই এরকমই পারে। হয়, এবং এই জন্যই Overcautious হয়ে যাই আমরা। আচ্ছা রত্নাদি
খুবই দুঃখিত আপনার জন্য। এবার হচ্ছে বিনতির জন্য প্রশ্ন, যদি না পারি তাহলে কিন্তু দুজনে আবার সমান সমান পয়েন্টে চলে আসবে, তখন আমরা আরেকটা কুইজ খেলবো। আর খেলবো না। আর খেলবো না? দিয়ে দিয়েছে তোমাকে অটো। চলো, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, শীত এলেই আমায় চাই, গরম দিলেই যে সুখ পাই, আমি কি? শীত এলে আমায় চাই, শীত এলে আমায় চাই, গরম দিলেই যে সুখ পাই। কম্বল। কম্বল? আচ্ছা আবার বলো। শীত এলে শিওর? শিওর মানে আবার বলো প্রশ্নটা। শীত এলেই আমায় চাই, গরম দিলেই যে সুখ পাই। এতে তো অবশ্যই শীতের কাপড় হবে, তো যদি ঘরের ভিতরে হয় ক্লু দিতে হবে। মানে শীতের কাপড়ই সবচাইতে শীতের সময় আরামদায়ক জিনিস, গরম দেয়। সেটা ব্ল্যাঙ্কেট হতে পারে, আর যদি পোশাকের কথা বলো তাহলে তুমি সোয়েটার বা চাদর। তো ঘরের মধ্যে হলে ব্ল্যাঙ্কেট, আর পরিধান করার মতন হলে সোয়েটার বা চাদর। রত্নাদি, আপনার কাছে কি মনে হয়? আমার কিছুই মনে হয়, কারণ আমি তো হেরে গেছি। 15 মাইনাস, আমি কিছু বলে আর বিনতির জন্য হচ্ছে +30। ছোট উত্তর সঠিক হয়েছে, কিন্তু এত ঝটপটে উত্তরটা পেয়ে যাবে আমি আসলে আশা করিনি। কারণ হচ্ছে মানে সুইট কোনো মেমোরি আছে নাকি বলো তো? কম্বল নিয়ে সুইট মেমোরি হচ্ছে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে, আমরা সবাই থাকি সেটা। কম্বল নিয়ে সুইট মেমোরি হচ্ছে যে আমরা বিয়ের পরে যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমাদের শুরু, সেই ব্ল্যাঙ্কেটটা এখনো আমরা ব্যবহার করি। এবং আমার কাছে মনে হয় যে এই রেড কালারের কম্বলটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। এবং মাঝে মাঝে যেটা হয়, আমার ছেলে এটা নিয়ে টানাটানি করে, কারণ ওর ধারণা আমরা যেটা ব্যবহার করি সেটাই সবচেয়ে মজার। ওকে দিয়ে দেওয়ার পরে আবার যখন আমরা আরেকটা জিনিস ব্যবহার করছি, তখন আমাদেরকে ওইটাই মনে হয় ভালো। তো ব্ল্যাঙ্কেট নিয়ে মেমোরি হচ্ছে যে আমার এই রেড ব্ল্যাঙ্কেট, রেড কালারের। আচ্ছা, ব্ল্যাঙ্কেটে আমার ছোট্ট একটা মেমোরি আছে, সেটা আমি ছোট করে শেয়ার করতে চাই। তো আমার শীতকালে কি করতে, গ্রামের বাড়িতে কম্বলগুলো হচ্ছে রোদে দেয়, তো আমরা তো আমরাও দিই। তো সেটা কি করেছিলাম আমি, তো গিয়ে মাঝখানে যে তারটা ছিল আমরা ওটা ধরে ঝুলে করছিলাম, তো পুরো কম্বলের ভিতরে বাইরে থেকে দেখা যাচ্ছে না, আমরা কেবলটা ধরে ঝুলে আছি, তারপর পুরোটা সব পড়ে গেছিলাম। তবে এই মেমোরিজ অনেকেরই আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যেটা একটা খুব একটা সুইট মেমোরিজ। তো যাই হোক, আমরা আসলে অবশেষে পেয়ে গেছি আমাদের আজকের উইনারকে, যেটা হচ্ছে বিনতি। কিন্তু অবশ্যই রত্নাদি, আপনাকে তো আমি কোনোভাবে খালি হাতে যেতে দেবো না। আসলে আমরা যে মজা করে কুইজ খেলে, এটা জাস্ট একটুখানি ফান আর্ট করার জন্য, এবং যে যার জীবনের প্রত্যেকটা মানুষ আমরা ভীষণভাবে করে জয়ী, এবং প্রত্যেকটা নারী হচ্ছে আমি বলবো জয়িতা, একদম জয়ী। আমি জয়িতা। এই জন্য আপুর জন্য ছোট্ট একটা পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ আপু। এবং সেই সাথে যদিও আমরা বলেছি সবাই জয়ী, তারপর যেহেতু আমরা একটা কুইজ খেলে ফেলেছি এবং সেখানে যেহেতু বিনতি পয়েন্ট একটু বেশি পেয়েছে, তাই বিনতির জন্য একটু বড় সাইজের একটা গিফট, একটা পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিনতি। থ্যাংক ইউ। এটা হচ্ছে একদম আমার কোশ্চেনের সঙ্গে একদম কুলার এবং হিটার, মানে দুটাই কাজে লাগবে, মানে উইন্টারও কাজে লাগবে, সামারও কাজে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এই জন্য আসলে এই গিফটটা, যেটা হচ্ছে সামার এবং উইন্টার দুটো সময় আপনি ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছিল আমাদের আজকের কুইজ। তবে আমরা শেষ করব তার আগে গত পর্বের যে কুইজ বিজয়ী হয়ে গেছে তার নামটা জানিয়ে দিতে চাই। গত পর্বের কুইজ বিজয়ী হলেন অভিনন্দন আপনাকে। খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার কাছে পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনার গিফট হ্যাম্পার। আর সেই সাথে যারা পার্টিসিপেট করতে চান অবশ্যই জয়েন করে ফেলুন আমাদের গার্লস গ্রুপে, সেখানে কুইজটি দেওয়া থাকবে। পার্টিসিপেট করে আপনি হয়ে যেতে পারেন উইনার, অথবা আপনি যদি আমাদের সাথে এখানে উদ্যোক্তা হিসেবে বা যে কোনোভাবে আমাদের সাথে পার্টিসিপেট করতে চান স্টুডিওতে এসে, সেক্ষেত্রে রয়েছে একটি গুগল ফর্ম, সেটা ফিল আপ করুন। সেটা ফিল আপ করেও আপনার সাথে আমি সামনাসামনি বসে গল্প করতে পারি। ভীষণ ভালো থাকবেন। একটা মেয়ে সবসময় একটা মেয়েকে সাপোর্ট করতে থাকবেন, তাহলে আমাদের গার্লস পাওয়ার যে বিষয়টা সেটা সার্থকতা পাবে। যেতে যেতে আমাদের দুজন অতিথি আজকে ছিলেন, যদি কিছু বলতে চান। আমার মনে হয় যে মানে প্রত্যেকটি নারী জেগে উঠুক, জয় নারী শক্তি, এটাই আমার শেষ বলার। বাহ, আমার কাছে মনে হয় যে আমরা যেন গল্প করি, এই যে আমরা নিজেরা নিজের গল্প করলে মন হালকা হয়, অনুপ্রেরণা পাই, অনেক কিছু শেপ আপ করে নিতে পারি। এই আমাদের শুধু নারীদের সঙ্গে নারীদের না, সবার সঙ্গে সবার গল্প হোক। বাহ, চমৎকার। অন দ্যাট হ্যাপি নোট আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।